আমার পড়াশোনা শেষ হতেই মায়ের মনে আমার বিয়ের চিন্তা জেঁকে বসল। তিনি বাইরের এক পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে দিলেন। তারা প্রথমে শুধু খাওয়া-দাওয়ার জন্য এসেছিল, কিন্তু পরে নিজেদের লোকের চেয়েও বেশি আপন হয়ে উঠল। আমাদের দিক থেকে বিয়ের কোনো জাঁকজমকপূর্ণ প্রস্তুতি ছিল না। সবচেয়ে বড় কারণ ছিল আমাদের অভাব। আমার ৩ ভাই ছিল, কিন্তু তারা যতটুকু উপার্জন করত তাতে শুধু নিজেদের স্ত্রী সন্তানদেরই তাতে শুধু নিজেদের উপায়। তাই মা সবসময় আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত থাকতেন। তিনি বলতেন, "যত তাড়াতাড়ি তোর দায়িত্ব শেষ করে দিতে পারি ততই ভালো। এখনো আমি বেঁচে আছি। আমার পরে তোর কি হবে?" আমাদের দিক থেকে বিয়ের সাজগোজ খুব সাদামাটা হয়েছিল। অন্যদিকে তারা বেশ ধুমধাম করেই বিয়ে সম্পন্ন করল। শ্বশুরবাড়ির লোকজন যখন আমাকে নিতে এলো, শাশুড়ি আমাকে মেহেদির জোড়া আর চুড়ি দিয়ে গেলেন। শাশুড়ি, আমি মেহেদির জোড়া পেলাম। যেদিন আমি মেহেদির জোড়া পেলাম, সেদিনই জায়েদ প্রথমবার আমাকে ফোন করল। সালামের জবাব দিতেই সে জোড়াটা নিয়ে জিজ্ঞেস করতে লাগল, "তোমার আমার পছন্দ কেমন লেগেছে?" আশা করি জোড়াটা পছন্দ হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছিল। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমার লজ্জা হচ্ছিল। কিন্তু মনে হচ্ছিল যেন আমরা যুগ যুগ ধরে একে অপরকে চিনি। বিয়ের ১ সপ্তাহ আগে পর্যন্ত আমরা প্রতিদিন ফোনে কথা বলতাম। বিয়ের সব আয়োজন ভালোভাবেই সম্পন্ন হলো। বিয়ের সব আয়োজন ভালোভাবেই সম্পন্ন হলো। কারণ সে এত সুন্দর ছিল। তারা জায়েদকে দেখেই আমার কাছে এসে দাঁড়িয়ে থাকল। সুন্দর ছিল। নসিব হলে তোমার মতো এত সুন্দর স্বামী পাওয়া যায়। না হলে কেউ মোটা, কেউ কালো, কেউ টাকপড়া পড়ে। এ কথা বলে তারা হেসে উঠল। আমিও গর্বের সঙ্গে হাসলাম। আমি তখনো জায়েদকে দেখিনি, কিন্তু সহেলিদের চোখ দিয়ে তাকে দেখে নিলাম। তাদের প্রশংসা শুনে মনে হচ্ছিল সে আমার সামনেই বসে আছে। মনে অদ্ভুত খুশি আর ভয় দুটোই ছিল। খুশি এই কারণে যে এখন আমি চিরকালের জন্য তার সঙ্গে থাকব, আর যে প্রতিজ্ঞাগুলো সে করেছিল সেগুলো পূরণ হবে। কিন্তু যে খুশি মানুষের কপালে লেখা থাকে না, সে খুশি কখনো স্থায়ী হয় না। খুশিকে যখন অনুভব করা যায়, তখনই মানুষ তাকে আরো বেশি খুঁজতে থাকে। হয়তো নিজের ভাগ্যের ওপর বিশ্বাসই আসে না, ঠিক তেমনই কিছু আমার সঙ্গেও হচ্ছিল। এই খুশি আর ভয়ের মাঝেই আমার বিদায় হয়ে গেল। আমি ঘরে বউয়ের সাজে বসে ঘোমটা দিয়ে তার অপেক্ষা করছিলাম। হৃদয়ের ধড়ফড়ানি সময়ের সঙ্গে বাড়তে লাগলো। জায়েদের সঙ্গে তার বড় ভাইয়েরও বিয়ে হয়েছিল। এভাবে আমরা ২ বউ এক বাড়িতে এলাম। তাদের পরিবার বিয়েতে সব ইচ্ছা পূরণ করেছিল। কারণ বাড়ির শেষ ২ সন্তান তারাই ছিল। আমার ৩ ননদ আর ২ জেঠ ছিল। একটু ভয়েই ঘরের দরজায় টোকা পড়ল। জায়েদের পায়ের শব্দ শোনা গেল। যখন সে আমার ঘোমটা তুলল, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। সহেলিদের কথা মনে পড়তে লাগল। সে সত্যিই খুব সুন্দর ছিল। আজ আমি তাকে প্রথমবার দেখলাম। হয়তো তাই সবাই তার প্রশংসা বেশি করছিল। হয়তো তাই সবাই তার প্রশংসা বেশি করছিল। সে তার সব ভাই-বোনের মধ্যে সবচেয়ে আলাদা ছিল। কিন্তু বলে, যা মানুষের ভাগ্যে নেই তা সবসময় সুন্দর আর চকচকে সম্পন্ন হয়। তাই সেও চকচকার করল। জায়েদ খুবই ভালো ব্যবহার করল। মুখ দেখানিতে সে আমাকে সোনার আংটি দিল। কিন্তু আমার জেঠানীকে দেখে মনে হলো সে একটু চতুর। সে খুব অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছিল। যদিও সেও নতুন বউ, কিন্তু তার মেজাজ আলাদা মনে হচ্ছিল। সে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত তীক্ষ্ণ চোখে দেখছিল। হয়তো নিজের সঙ্গে তুলনা করছিল। শাশুড়ি আমাদের ২ দেওরানী জেঠানীর জন্য একই রকম কাপড় তৈরি করেছিলেন, যাতে কারো আপত্তি না হয়। শুধু রঙে আমরা দুজনেই খুশি ছিলাম। মা জেখে দেখে খুশি হচ্ছিলেন। আমার তো নিজের ভাগ্যের উপর বিশ্বাসই হচ্ছিল না।
মা আমাকে দেখে দেখে খুশি হচ্ছিলেন যে মেয়ের এত ভালো জায়গায় বিয়ে দিয়েছিল। বিয়ে হতে এখনো ১ সপ্তাহও হয়নি। এক সন্ধ্যায় জায়েদ কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আমার পাশেই বসে কথা বলছিল। আমার চিৎকারে বাড়ির কথা বলছিল। তাকে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল। কেউ মুখে পানি ছিটাতো, কেউ পায়ের তলা মলত। কিন্তু জ্ঞান ফিরছিল না। তারা তাকে বাইকে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। শ্বশুরবাড়ি শহরেই ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে দেরি হলো না। আমরা সবাই বাড়িতে উদ্বিগ্ন হয়ে বসেছিলাম। প্রায় আধা ঘন্টা পর জেঠ ফোন করে জানাল, জায়েদের জ্ঞান ফিরেছে। এই কথা শুনে যেন আমার শরীরে আবার প্রাণ ফিরে এলো। তাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে ঢুকতেই শাশুড়ি দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার ছেলেকে কারো নজর লেগেছে। আর আমি ঘরের গোড়ায় দাঁড়িয়ে দেখছিলাম নতুন ভালোবাসা আর নিকার বন্ধন দুটো মিলে যে সম্পর্ক তৈরি হয় তা খুব মজবুত হয়। বিয়ের পর একজন নারীর জন্য সবচেয়ে বড় অবলম্বন তার স্বামী। তার জন্যই মুখে রং ফোটে, জীবনে সুখ আসে। জায়েদ আমার দিকে তাকিয়ে বলল, পাগলি, তুমি কাঁদছ কেন? আমি তো বেঁচে আছি। এই কথা শুনেই আমি দৌড়ে গিয়ে তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সে ওষুধ খেয়েছিল, তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আমি সারারাত ঠিকমতো ঘুমাতে পারলাম না। বারবার উঠে তার দিকে তাকাতাম। সকালে উঠেই আমি তাকে জাগালাম। চাইনি সে বেশি ঘুমাক, কথা বলতে চেয়েছিলাম। জানি না কেন মনে হচ্ছিল সময় খুব কম। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো এত দ্রুত কেটে যাচ্ছিল। আমার ডাকে সে আস্তে আস্তে হেসে বলল, বিশ্বাস করো আমি বেঁচে আছি। আমি তার ঠোঁটে হাত রেখে বললাম, জায়েদ, আল্লাহর কসম, উম, আমন কথা আর বলো না। মজা করে হলেও না। তোমার মধ্যেই আমার প্রাণ। তোমার কিছু হলে আমি মরে যাব। সে হেসে বলল, মারা যাক তোমার শত্রু। তুমি তো আমার সরল ভালোবাসার বউ। সেদিন আমি এক মুহূর্তের জন্যও তার থেকে আলাদা হইনি। রাতে ঘুমানোর আগে সে বলল, আমার মাথায় ব্যথা করছে। আমি জিজ্ঞেস করলাম, এমন ব্যথা আগেও হতো? পরশু কেন অজ্ঞে সে বলল, পরশু কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? জিজ্ঞেস শুধু বলল, আগে কখনো এমন হয়নি। সে শুধু বলল, আগে কখনো এমন হয়নি। এ কথা বলতে বলতে সে ব্যথায় কাতরাতে লাগল। না, ব্লাড প্রেশার চেক করো। এই কথা বলতেই তার চোখ বন্ধ হয়ে গেল, আবার অজ্ঞান হয়ে গেল। তাকে এভাবে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে শাশুড়িকে ডাকতে লাগলাম, জায়েদের আবার কিছু হয়েছে। সবাই জড়ো হলো। এবার তাকে বড় হাসপাতালে নিয়ে গেল। আমি অনেক অনুরোধ করলাম যে আমিও যাব, কিন্তু কেউ শুনল না। শাশুড়ি বললেন, তোমার ডোলা ওরা কোথায় নিয়ে যাবে রাতের বেলা? এটা পুরুষদের কাজ। তিনি সেদিন আমাকে খারাপভাবে ধমক দিয়েছিলেন। আমি ভেঙে পড়ে নিজের ঘরে ফিরে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। আমি মাকে কিছু বলিনি। মা আগে থেকেই চুপচাপ থাকতেন। তিনি শুরু থেকেই বলতেন, আল্লাহ তোমার কপালে আমার মতো না লিখুক। মা যৌবনেই বিধবা হয়েছিলেন। কিছুক্ষণ পর জেঠের ফোন এলো, জায়েদের জ্ঞান ফিরেছে, কিন্তু ডাক্তার পরীক্ষা লিখে দিয়েছেন। সব পরীক্ষা তাড়াতাড়ি করাতে হবে, তাই দেরি হবে। আমার খুব চিন্তা হচ্ছিল। উদ্বিগ্ন হয়ে মাকে ফোন করলাম। ভেবেছিলাম এখন জায়েদের শরীর ঠিক নেই, মাকে জানানো দরকার। না হলে শ্বশুরবাড়ির লোক বলবে কেউ খোঁজ নিতে আসেনি। মা আমার কথা শুনেই কেঁদে ফেললেন, আল্লাহ তোমার কপালে আমার মতো না লিখুক। রাত প্রায় 11টার দিকে জেঠ আর শ্বশুর জায়েদকে নিয়ে ফিরলেন। তারা উদ্বিগ্ন ছিলেন। আমি রিপোর্টের কথা জিজ্ঞেস করলে তারা বললেন, রিপোর্ট 1-2 দিনে পাওয়া যাবে।
কিন্তু ডাক্তার বলেছেন বিপদের কথা। এ কথা শুনেই নতুন জেঠানী মুখ বিকৃত করে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, কিছু লোকের কপাল খুব মুখ ফিরিয়ে নেয়। এদের কারণে অন্যের সুখও মুখ ফিরিয়ে নেয়। হয়তো তার মন জ্বলে উঠেছিল। তারও নতুন বিয়ে, অনেক আশা। আমারও আশা ছিল, কিন্তু কে পূরণ করতে পারে? পরের দিন মা এসে গেলেন। জায়েদকে দেখে কাঁদছিলেন। আড়ালে শাশুড়ি মাকে আমার সম্পর্কে মনহুস বলে অনেক কথা শোনালেন। মা তাড়াতাড়ি চলে গেলেন। সে কয়েকদিন আমি খুব কষ্টে কাটালাম। সবসময় দোয়া করতাম যেন রিপোর্ট ভালো আসে। রিপোর্ট আসতেই যেন আকাশ ভেঙে পড়ল। জায়েদের ব্রেন টিউমার হয়েছে। আমি রিপোর্ট পড়ে নিজেকে দায়ী ভাবতে শুরু করলাম। বিয়ের আগে সে একেবারে সুস্থ ছিল। হঠাৎ কিভাবে এমন হলো? বাড়ির লোক তাকে একের পর এক ডাক্তার দেখালেন। প্রতিবার নিরাশ হয়ে ফিরে আসতেন। এক ডাক্তার একটু আশা দেখালেন। বললেন, অপারেশন করলে টিউমার বের করা যাবে, কিন্তু ঝুঁকি আছে। চোখের আলো চলে যেতে পারে, স্মৃতি নষ্ট হতে পারে, শরীরের যে কোনো অংশে প্রভাব পড়তে পারে। অপারেশন খুব সূক্ষ্ম আর বড়, কিন্তু এর বাইরে কোনো উপায় নেই। ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে 2 মাস কেটে গেল। অপারেশনের দিন আমার শরীর খারাপ লাগছিল, মাথায় ব্যথা, ক্লান্তি। প্রথমে ভাবি টেনশনের কারণে, কিন্তু সন্ধ্যায় বমি শুরু হলো। সন্দেহ হলো হয়তো গর্ভবতী, কিন্তু অবস্থা এমন ছিল না যে ডাক্তার দেখাতে পারি। চুপ করে রইলাম। অপারেশন সফল হলো, কিন্তু জ্ঞান ফিরতে দেরি হলো। জ্ঞান ফিরলেও সে ঠিকমতো কথা বলতে পারছিল না। ডাক্তার বললেন, অপারেশন ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। 1 সপ্তাহ হাসপাতালে থাকারও পর তাকে বাড়িতে আনা হলো। যেদিন সে বাড়িতে এলো, আমাকে একা পেয়ে হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করেছিলাম, একটাও রাখতে পারলাম না। তার চোখ ছলছকো করল। তার কথা শুনে আমার কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু নিজেকে শক্ত করলাম। তার সামনে কাঁদলে তার সাহস ভেঙে যাবে। সে এমন অবস্থায় আছে। আমি হেসে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। মার ভাই যখন খোঁজ নিতে এলো, শাশুড়ি হঠাৎ মাকে বললেন, আপনি মেয়েকে কয়েকদিনের জন্য নিয়ে যান। তিনি এত কড়া সুরে বললেন যে মা কোনো জবাব দিতে পারলেন না। আমি অবাক হয়ে গেলাম। এমন অবস্থায় তাকে রেখে কিভাবে যাই? কিন্তু ভাই কথাটা শুনে ফেলেছিল। রাগে এসে জোর করে আমাকে নিয়ে চলে গেল। আমাকে একবারও কথা বলতে দেয়নি। মায়ের বাড়িতে আমার শান্তি ছিল না। কয়েকবার ফোন করলাম, কিন্তু সে ধরল না। ডাক্তার কঠোরভাবে মানা করেছিলেন, বেশি কথা বলতে নেই। জানি না আর বাড়ির লোক তাকে কি বলেছিল। কয়েকদিন পর মাকে বললাম, ভাইকে বলুন আমাকে তার কাছে পৌঁছে দিক। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। সে আমার স্বামী, কারো অধিকার নেই আমাকে তার থেকে আলাদা করার। মা বললেন, তোমার শাশুড়ি তোমাকে মনহুঁস ভেবে ফেলেছে, তাই পাঠিয়েছে যাতে ছেলের চিকিৎসা করাতে পারে। যদি এখন চলে যাও জীবিত রাখবে না। আর তাদের ছেলে সবাই আমার বিরুদ্ধে হয়ে গেছে। বাধ্য হয়ে শ্বশুরকে ফোন করলাম, 2বার ধরলেন না। তৃতীয়বার ফোন তুলেই বললেন, এখন তুমি কি চাও? জায়েদ এই দুনিয়ায় নেই। এ কথা শুনে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। কানে বিশ্বাস হচ্ছিল না। শুধু জিজ্ঞেস করলাম, কিভাবে হলো? কখন হলো? মায়ের বাড়িতে এসে মাত্র 2 সপ্তাহ হয়েছিল, তিনি ফোন কেটে দিলেন। এরপর আর কখনো ধরেননি। বাড়ি থেকে কথা জানালে এক অদ্ভুত মাতম নেমে এলো। এমন মাতম যা বাড়ির লোকেরাই তৈরি করেছিল। এখন তারাও আমাকে মনহুঁস ভাবতে শুরু করেছিল। আমি কষ্টে মাকে বোঝালাম আর শ্বশুর বাড়িতে গেলাম। ভাই অসন্তুষ্ট ছিল। বলছিল, জানিয়ে দেও আমার মনের শান্তি ছিল না। বাড়িতে পৌঁছে কিন্তু পৌঁছে দেখি তালা ঝুলছে।
আমি সেখানে নতুন বউ হয়ে থাকিনি, তাই প্রতিবেশীদেরও চিনতাম না। মা পাশের বাড়িতে জিজ্ঞেস করলেন, তারা বলল তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। জায়েদের কথা জিজ্ঞেস করলে বলল, আমরা কিছু জানি না। অন্য প্রতিবেশী বলল, আমরা ১ সপ্তাহ আগে এসেছি, কিছুই জানি না। মা আমাকে নিয়ে ফিরে এলেন, বললেন তারা তোমার থেকে পিছু ছাড়তে চেয়েছিল, ছাড়িয়ে নিয়েছে। জায়েদ নেই। তুমি তুমি বাড়িতে বসে নিজের ইজ্জত রক্ষা করো। ভাবি সন্দেহ করল, তুমি কি দিন খারাপ হতে লাগল? ভাবি সন্দেহ কি গর্ভবতী? অন্য ভাবি বলল, এখন আরও একটা দায়িত্ব সামলাতে হবে। মা এক নার্সকে নিয়ে এলেন, তিনি নিশ্চিত করলেন আমি গর্ভবতী, মোবারকবাদ দিলেন। কিন্তু আমার কোনো খুশি হলো না। জায়েদ নেই। এ এই খুশির খবর কার জন্য? সবাই সন্তানকে আসার আগেই অভিশাপ দিতে শুরু করেছিল। ধীরে ধীরে সময় কেটে গেল। যেদিন ছেলে জন্মাল সে আমার কোলে একেবারে যাদের মতো দেখতে লাগল। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কয়েকদিনের ভালোবাসার স্মৃতি মনে পড়তে লাগল। সেই অল্প কিছু স্মৃতি আমার জীবন চলার অবলম্বন হয়ে উঠল। ছেলে জন্মানোর পর ভাই মাকে বলতে লাগল, এর বিয়ে অন্য কোথাও করিয়ে দিন। কিন্তু আমার মন মানল না। আমি জায়েদকে কাফনে দেখিনি। বিশ্বাস ছিল সে বেঁচে আছে। ভাবতাম, যদি বেঁচে থাকে কেন ফোন করে না? আমার নম্বর একই আছে, বাড়ির ঠিকানাও সে জানে। মা অনেক জোর দিলেন দ্বিতীয় বিয়ে করতে। আমি বললাম, আমি স্কুলে চাকরি করে নেব, ছেলেকে লালন পালন করব, সে আমার কাছে আছে, এর সাহায্যেই জীবন কাটিয়ে নেব। ধীরে ধীরে সময় গেল। আমি স্কুলে চাকরি শুরু করলাম। ছেলেকে সঙ্গে নিয়ে যেতাম। বাড়িতে তাকে কে দেখবে? একসময় বড় ভাইয়ের ট্রান্সফার হলো অন্য শহরে। সে বলল, তুমিও আমাদের সঙ্গে চলো। আমি চলে গেলাম। মা পুরনো বাড়িতেই রইলেন। নতুন শহর ভালো লাগল, লোকজনও ভালো। পুরনো শহরের ভারী স্মৃতিগুলো এখানে ছিল না। ভাইয়ের বাড়ির কাছেই এক প্রাইভেট স্কুল ছিল। আমি সেখানে পড়ানো শুরু করলাম। স্কুলের ম্যাডাম খুব ভালো মানুষ ছিলেন। ছেলে তখন চতুর্থ শ্রেণীতে। ম্যাডাম ছেলের ওপরও স্নেহ করতেন। আমার গল্প শুনে আরও সহানুভূতি দেখাতেন। সারা দিন স্কুলে পড়াতাম, বাড়িতে টিউশন দিতাম। দিন দ্রুত কেটে যেত, কিন্তু কোনো দিন এমন যায়নি যেদিন জায়েদকে মনে না পড়েছে। ছেলে যখন বাবার কথা জিজ্ঞেস করত, আমি বলতাম বাবা দেশের বাইরে আছে। তার জন্মদিনে উপহার দিতাম, বাবা কোল হচ্ছিল। বাবার অভাব অনুভব করতে শুরু করেছিল, কিন্তু সে বড় হচ্ছিল। ম্যাডাম কয়েকবার পরামর্শ দিয়েছিলেন দ্বিতীয় বিয়ে করতে। আমি সবসময় বলতাম, আমার মন বলে সে বেঁচে আছে। সবসময় বলতাম আমার মন বলে সে বেঁচে আছে। একদিন ম্যাডাম আমাকে অফিসে ডেকে বিয়ের কার্ড দিলেন। আমার মেয়ের বিয়ে, অবশ্যই আসবে, সম্পর্ক ভালো ছিল। বলে আমি না করতে পারলাম না। বিয়ের দিন আমি বিধবার পোশাক পরে উদাস মন নিয়ে গেলাম। বরযাত্রী এলো। তখন আমি সেই মানুষটিকে দেখলাম যার জন্য এতদিন অপেক্ষা করেছি। চোখে বিশ্বাস হচ্ছিল না। সে বরযাত্রীদের মধ্যে দাঁড়িয়ে হাসছিল। জায়েদ আমার সামনে দাঁড়িয়েছিল। তার নজর আমার ওপর পড়তেই মুখ মলিন হয়ে গেল। এ থপ ধরফরানি যেন থেমে গেল। আজ আমার মন জিতে গেল। যে মন আমাকে এই আশায় বাঁচিয়ে রেখেছিল যে সে বেঁচে আছে, কোনো একদিন মিলবেই। আজ মিলে গেল। আমি তখন কিছু বলতে পারলাম না। সব রসম শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। জানতাম সেও আমাকে কথা বলতে চাইবে। বরযাত্রী বিদায় হওয়ার পর আমি ছেলেকে নিয়ে হলো থেকে বেরোচ্ছিলাম। জায়েদ তার গলা চেপে ধরি আর জিজ্ঞেস করি, এতদিন কোথায় ছিলে? ম্যাডামের কাছ থেকে জানতে পেরেছিলাম সে তাদের মেয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে এসেছে। বাট
অর্থাৎ আমার জেঠের বাড়িতেই ম্যাডামের মেয়ের বিয়ে হয়েছিল। আমি ছেলেকে সরিয়ে দিয়ে তাকে বললাম, তুমি বড় বেঈমান। তুমি বেঁচে ছিলে আর তোমার পরিবার আমাদের মিথ্যা বলেছে। আমি বোকা হয়েও তোমার মৃত্যুতে বিশ্বাস করতে পারিনি। এই আশায় সারা যৌবন কেটে গেল যে তুমি ফিরবে। আজ তোমাকে জীবিত দেখে বুঝলাম আমার মন সত্যি কথাই বলছিল। কিন্তু তুমি আমার সঙ্গে এমন কেন করলে? সে আমার কথা কেটে দিয়ে বলল, নাটক শেষ করো। তুমি আমাকে এই অবস্থায় রেখে চলে গেছ আর এখন আমাকে দোষ দিচ্ছ। তোমার চলে যাওয়ার পর বাড়ির লোক বলেছিল, তুমি বলেছ অসুস্থ স্বামীর সঙ্গে সারা জীবন কাটাতে পারবে না। জায়েদের জীবনের কি ঠিক? আজ আছে কাল নেই এই বলে চলে গেছে, অথচ তারা তোমার অনেক মিনতি করেছিল। আমি দাঁড়িয়ে বললাম, সব মিথ্যা। যদি এত সত্যি হও বাড়ি ছেড়ে কেন গেলে? সে প্রথমে বিশ্বাস করল না, তারপর বলল, হ্যাঁ, আমরা বাড়ি ছেড়েছিলাম। একজন বলেছিল, এই বাড়ি ছেড়ে গেলে অসুখ কেটে যাবে। বড় ভাইয়েরও ট্রান্সফার হয়েছিল, আমিও সেখানে তো ট্রান্সফার হয়েছিল। এমন সময় ছেলে পিছন থেকে ডাকল। তার আওয়াজ শুনে জায়েদ বলল, আর তুমি তো দ্বিতীয় বিয়েও করে ফেলেছ। না, আমি তালাক দিয়েছি, না মারা গেছি। তুমি বিয়ে কিভাবে করলে? আমি ছেলের হাত ধরে তার সামনে দাঁড় করিয়ে দিলাম। এ তোমারই ছেলে, ভালো করে দেখো। এ কি তোমার মতো নয়? সে ছেলের দিকে তাকিয়ে লুটিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। সত্যিই ছেলে তার হুবহু নকল ছিল। আমি ছেলেকে নিয়ে চলে এলাম। সে জোর করে বলছিল ছেলেকে তার সঙ্গে নিতে আর আমাকেও যেতে। আমি রাজি হলাম না। এরপর কয়েকবার সে বাড়িতে এসে মাপ চেয়েছিল, পরিবারকেও নিয়ে এসেছিল, কিন্তু আমি যেতে রাজি হলাম না। আমি যেতে রাজি হলাম না। বললাম, আমি সারা জীবন মনহুস বিধবা শব্দ শুনে এসেছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষা করেছি। তুমি এক দুইবার চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম সে মিথ্যা বলছে। আমি জানতাম সে মিথ্যা বেরিয়েছিল। আর তার কাছে আমার ফোন নম্বরও ছিল। সে দ্বিতীয় বিয়ে করেছিল। তার তিন মেয়েও ছিল। সে শুধু ছেলের জন্যই এসেছিল। বললাম, আমার অর্ধেক জীবন কেটে গেছে, অর্ধেক বাকি। আল্লাহ আমাকে ছেলের মতো মজবুত অবলম্বন দিয়েছেন। আমি এর সাহায্যেই জীবন কাটাব। তোমরা আমাকে মনহুঁস ভেবে ছেড়ে দিয়েছিলে। এখন তুমি নিজের জীবন যাও, আমাকেও যেতে দাও। আমি অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণ হওয়ার অপেক্ষা করেছিলাম, কিন্তু সে ভালোবাসা চিরকালের জন্য অসম্পূর্ণই রয়ে গেল। সত্য জানার পর ছেলে তার বাবার মুখ পর্যন্ত তো দেখেনি। আমি কয়েকবার বলেছি, সে তোমার ওর বাবা, দেখা সাক্ষাৎ রাখো। কিন্তু সে আমাকে কষ্ট পেতে দেখেছিল, তাই সে বাবার কাছে যেতে অস্বীকার করে দিল। একজন নারীর সবচেয়ে বড় শক্তি হয় তার আত্মসম্মান আর সন্তানের ভালোবাসা। কেউ যদি একবার ত্যাগ করে, তাকে ফিরে পাওয়ার চেয়ে নিজের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকা অনেক বড় জয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।